আসসালামু আলাইকুম এভরিওয়ান। রহস্যময় ব্যাংকার ছেলেটি যখন মিস্টার মাস্টারমাইন্ড গল্পের 7 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক। ভোরের আলো তখনও ফোটেনি, কুয়াশা ঢাকা শীতলক্ষার পাড়টা যেন এক শ্মশানী পুরী আরেংশু বালির উপর পড়ে আছে। তার শরীর অবশ। সে দেখতে পাচ্ছে অর্ক অরণ্যকে নিয়ে সে কালো আইসিইউটিতে গাড়িতে উঠেছে। যার আগে অর্ক আরেংশুর কানের কাছে মুখ নিয়ে ফিস করে বলল, বড় ভাই, রক্তের সম্পর্ক দিয়ে তুমি আমাকে বাধা দিতে চেয়েছিলেন। আমি তো তোমার রক্তই নই। হাসান আঙ্কেল ঠিকই বলেছিলেন, দয়া করে যাকে বাঁচাবে সে একদিন তোমায় জমদূত হবে। অরণি এখন আমার জিম্বাই। আর তুমি তুমি যাও তোমার সেই মৃত মায়ের কাছে, যাকে তুমি 20 বছর আগে কবর দিয়েছিলে। গাড়িটা ধুলো উড়িয়ে দৃষ্টিসীমার বাইরে চলে গেল। অরাংশ আকাশের দিকে তাকিয়ে রইল। তার মনে পড়ছে 20 বছর আগে সেই বৃষ্টির রাত। তার মা সুলতানা বেগম, যাকে হার্ট অ্যাটাকে মৃত ঘোষণা করা হয়েছিল, অরাংশ নিজে তার জানাজায় উপস্থিত ছিল। তবে কি সেই কাফিনটা খালি ছিল, নাকি হাসান আর তার বাবা মিলে কোনো ভয়ঙ্কর সত্য ধামাচাপা দিচ্ছিলেন? 3 ঘন্টা পর আরাংশুর জ্ঞান ফিরল। একসাথে সে কালকুটুরিতে চারিদিকে দেওয়ালনা ধরা নানা গন্ধ, সামনে একটা লোহার গারদ। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু তার শরীরের প্রতিটি গিটে গিটে অসহ্য যন্ত্রণা। জেগে উঠল আরাংশু। দরজার ওপাশ থেকে হাসানের কণ্ঠস্বর ভেসে এলো। হাসান ধীর পায়ে ভেতরে ঢুকলো। তার পেছনে এক নারী, যার মুখটা ওড়না দিয়ে ঢাকা। হাসান ওড়নাটা সরিয়ে দিল। আরাংশু স্তব্ধ হয়ে গেল। সে শ্রেয়সী, কিন্তু তার মুখে কোনো পোড়া দাগ নেই। তার সেই সুন্দর মায়াবী চেহারাটা একদম অটুট। শ্রেয়সী, তুমি তুমি তবে গুদামে মরনি? আরাংশুর গলায় চরম অবিশ্বাস। শ্রেয়সী একটু হাসলো। সে হাসিতে এখন কোনো মায়া নেই। সে এক পায়ে গিয়ে এসে আরাংশুর গাল স্পর্শ করলো। যে আগুনে তুমি আমায় পোড়াতে দেখেছো অরু, সেটা ছিল আমার এক বডি ডাবল। হাসান আঙ্কেল সব কিছু আগে থেকেই প্ল্যান করে রেখেছিলেন। তবে কি ইমোশনালি ভেঙে দেওয়ার জন্য আমার সেই আত্মত্যাগের নাটকটা খুব দরকার ছিল। দেখলে তো তুমি কত সহজে অর্ককে বিশ্বাস করে ফেললে। আরাংশু দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসলো। সে অনুভব করলো তার পায়ের তলার মাটি এখন এক অতল গব্বর। মানুষের উপর থেকে আবার বিশ্বাস অনেক আগে উঠে গিয়েছিল শ্রেয়সী, কিন্তু আজ বুঝলাম শয়তানও তোমাদের কাছে ট্রেডিং নিতে আসে। অরণি কোথায়? শ্রেয়সী হাসতে হাসতে বলল, অরণি এখন ওর আসল দাদির কাছে আছে। তুমি কি দেখা করতে চাও তোমার মায়ের সাথে? চলো। আজ বিশ আজ 20 বছরের রহস্যের জবনিকা টানি। হাসান গারদ খুলে দিল। আনাসু টলতে টলতে তাদের পিছু নিল। তারা এক মাটির নিচে সুড়ঙ্গ দিয়ে একটা বড় হোলের মতো ঘরে পৌঁছালো। ঘরটা হাসপাতালের আইসিইউর মতো সাজানো। সেখানে অনেকগুলো মেডিকেল মেশিনের মাঝে একজন নারী শুয়ে আছেন। তার সাদা চুল, কচকানো চামড়া, কিন্তু চোখ দুটো ঠিক আরেংশুর মতো। সে সুলতানা বেগম, আরেংশুর মা। আরেংশু চিৎকার করে মায়ের কাছে যেতে চাইলো, কিন্তু হাসান থেকে বাধা দিল। সাবধান আরেংশু, তোমার মা এক বিশেষ ধরনের কোমায় আছেন। 20 বছর আগে তোমার বাবা তাকে এখানে বন্দি করেছিলেন, কারণ সুলতানা বেগম জেনে গেছিলেন তোমার বাবা এবং আমি মিলে এক অবৈধ অস্ত্রের কারবার করতাম। তোমার বাবা চাননি তার স্ত্রী পুলিশকে কিছু বলুক, তাই তার মৃত্যুর নাটক সাজিয়ে তাকে এই আন্ডারগ্রাউন্ডে ল্যাবে বন্দি রাখা হয়েছে। আরেশুর পা দুটো ভেঙে এলো। সে মেঝেতে বসে পড়ে আত্মনাদ করে উঠল, বাবা, বাবাও তবে এই চক্রান্তে ছিলেন যার আরশ নিয়ে আমি ঝুলতাম। তিনিও একজন অপরাধী ছিলেন। সেও সে আরশুর পাশে বসে ফিসফিস করে বলল, সবাই অপরাধী করু, কেউ টাকার জন্য, কেউ ক্ষমতার জন্য, আর আমি অপরাধী হয়েছি তোমার এই সাম্রাজ্যটা পুরোপুরি নিজের করে নেওয়ার জন্য। তোমার মা এখনও বেঁচে আছেন, কারণ তার ফিঙ্গারপ্রিন্ট আর আইসির স্ক্যান ছাড়া তোমার বাবা সেই সিক্রেট লকারটা খোলা যাবে না, যেখানে 1000 কোটি টাকার হীরা রাখা আছে। আর ওই সময় নিতর দেহটার দিকে তাকিয়ে বলল, আমার মাকে ছেড়ে দাও, তোমাদের যা চাই আমি দিয়ে দেবো। হাসান অট্টহাসি দিল, দেবে তো বটেই, কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। অর্ক এখন অরণিকে নিয়ে বেপরোয়া হয়ে উঠেছে। ও হীরাগুলো একা হাতিয়ে নিতে চাই। অর্ককে শেষ করার ক্ষমতা শুধু তোমার আছে আরাংশু। তুমি যদি অর্ককে মারতে পারো, তবে আমি তোমার মা আর অরণিকে ছেড়ে দেবো। আরেংশু বুঝতে পারলো হাসান এখন তাকে ব্যবহার করে অর্ককে সরাতে চাইছে। দুই ভাইয়ের এই রক্তরক্তি খেলায় হাসান হবে শেষ বিজয়ী। রাত 10টা সদরঘাটের এক পুরনো গুদামের ঘরে আরেংশুকে নিয়ে যাওয়া হলো। হাসানের লোকেরা তাকে একটা স্নাইপার রাইফেল দিল। অবসরে এক লঞ্চে অর্ক অরণিকে নিয়ে বসে আছে। অর্কের হাতে রিমোট, যা লঞ্চের নিচে রাখা বিস্ফোরকের সাথে যুক্ত। মার আরেংশু, ট্রিগার টাপো। হাসানের আদেশ। আরেংশু রাইফেলের লেন্স দিয়ে দেখলো অর্ক অরণির চুলে হাত বুলিয়ে দিচ্ছে। অরণি কাঁদছে না। সে লঞ্চের রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। আরেংশুর হাত কাঁপছে। সে কি পারবে নিজের ভাইকে মারতে? যদিও অর্ক বেইমানি করেছে, কিন্তু সে তো অরণিকে আগলে রেখেছে। হঠাৎ আরাংশু লেন্স দেখে একটা অদ্ভুত জিনিস দেখলো। অর্ক তার হাতের আঙুল দিয়ে বাতাসে একটা সংকেত দিচ্ছে। সেটা তাদের ছোটবেলার এক গোপন কোডটার মানে হলো পেছনের শত্রু সাবধান। আরাংশু বুঝলো অর্ক এখনো তার সাথে আছে। অর্ক হাসানকে বিশ্বাস করানোর নাটক করছে, যাতে অরণিকে নিরাপদ রাখা যায়। আরাংশু ট্রিগার চাপলো না। সে বন্দুকটা ঘুরিয়ে হাসানের এক লোকের পায়ে গুলি করলো। মুহূর্তেই রক্তক্ষরণ শুরু হয়ে গেল। হাসান চিৎকার করে উঠলো, মারাকে, আরাংশুকে শেষ কর। আরাংশু ক্ষিপ্ত গতিতে এক লোকের হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে হাসানের দিকে তেড়ে গেল, কিন্তু হাসান দ্রুত সে শ্রেয়সীকে ঢাল হিসেবে ব্যবহার করে পিছনে সরে গেল। শ্রেয়সী, তুমিও তোমার মা হতে চেয়েছিলে কোনোদিন, আজ কেন এই ঘৃণ খেলায় মেতেছো? আরেংশুর গর্জনে গোদামটা কেঁপে উঠলো। শ্রেয়সী নিচু সরে বলল, কারণ ভালোবাসা আমাকে ক্ষুধার অন্ন দেবে না অরু, আমাকে এখন শুধু এই হীরাগুলোই বাঁচাতে পারে।
লঞ্চের উপর থেকে অর্ক দেখলো লড়াই শুরু হয়েছে। সে অরণিকে একটা লাইফ জ্যাকেট পরিয়ে দিয়ে লঞ্চের পেছনের দিকে যেয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ইশারা করলো, কিন্তু ঠিক তখনই লঞ্চের কেবিন থেকে হাসানের আরও কিছু লোক বেরিয়ে এলো। তারা অর্ককে লক্ষ্য করে গুলি চালালো। অর্কের কাছে গুলি লাগলো, সে এতনাদ করে নদীতে পড়ে যেতে শুরু করলো, কিন্তু তার আগে সে অরণিকে ধাক্কা দিয়ে লঞ্চের ছোট একটা নৌকায় তুলে দিল। আরেংশু দূর থেকে দেখলো তার ভাই নদীতে তলিয়ে যাচ্ছে। তার বুকটা ফেটে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। অরেংশু আর স্থির থাকতে পারলো না। সে পৈশাচিক শক্তিতে হাসানের লোকেদের মোকাবিলা করতে করতে লঞ্চের দিকে দৌড়ালো। হাসান আসলে ততক্ষণে একটা স্পিড বোটে করে পালানোর চেষ্টা করছে। আরেংশু নদীর পাড়ে দাঁড়িয়ে দেখলো অরণির নৌকাটা ঢেউয়ের মাঝ নদীতে চলে যাচ্ছে। এদিকে তার মর্মস্য মা, অন্যদিকে বিপদে পড়ে অরণি আর তার তলিয়ে যাওয়া ভাই। আরেংশু নদীতে ঝাঁপ দিল। সে সাঁতার কেটে অরণির নৌকার কাছে পৌঁছালো। অরণিকে বুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলো, বাবা এসে গেছি রে, আর কেউ তোকে কেটে নেবে না। অরণি আরেংশুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললো, বাবা ওর গঙ্গেল আমাকে একটা কথা বলেছে মা, মানে শ্রেয়সী মা আসলে আমার মা নয়, আসলে আমার মা বেঁচে আছেন ওই লেবের ভেতরের অন্য একটা ঘরে। আরেংশু স্তব্ধ হয়ে গেল। শ্রেয়সী যদি অরণির মা না হয়, তবে অরণির মাকে রুহি কি সত্যি বেঁচে আছে, নাকি আরও কোনো রহস্য ধামাচাপা দেওয়া আছে? আরেকশো অরণিকে নিয়ে বেরিয়ে পড়লো। সে লেবে ফিরে গিয়ে মায়ের ঘরের পাশের তালাবদ্ধ ঘরটা লাথি ফেলে ভাঙলো। ভেতর অন্ধকার। সে টর্চ জ্বালিয়ে দেখলো এক নারী শিকলে বাঁধা অবস্থায় পড়েছেন। তার শরীর ফ্যাকাশে। আরেকশো তার কাছে গিয়ে মাথাটা উঁচু করে ধরতেই তার শরীর হিম হয়ে গেল। সে দেখলো সেখানে কেউ নেই, আজ শুধু একটি বড় আয়না, আর সেই আয়নায় লেখা, আরেংশু, অরণি কোনোদিন তোমার ছিল না, ও হাসানের নাতনি। 7 বছর আগে তুমি যাকে রুহি ভেবেছিলে, সে ছিল হাসানের নিজের মেয়ে, যাকে তুমি চিনতে পারোনি। আজ তোমার মার হীরাগুলো আমি নিয়ে নিলাম, বিদায়। লেবে তখন সাইরেন বাজতে শুরু করলো। পুরো ল্যাবটা আত্মবিধ্বংসী বিস্তর রূপে কেঁপে উঠতে শুরু করলো। আরাংশু দেখলো তার মার মেডিকেল মেশিনগুলো বন্ধ হয়ে যাচ্ছে। লেভেল হয়তো ধোয়া জমতে শুরু করলো। আত্মধম্বংসী বিস্ফোরণের টাইমটা লাল সংখ্যায় জানান দিচ্ছে আর মাত্র 3 মিনিট। আরাংশু অরণিকে বাজাগুলো তুলে নিল। অরণি কাঁপছে, তার ছোটো হাত দুটো আরাংশুর রক্তাক্ত শার্ট আঁকড়ে ধরে আছে। আরাংশু পাশের ঘরে গিয়ে দেখলো তার মা সুলতানা বেগমের মৃতদেহটা এখনও মেশিনের সাথে যুক্ত। অক্সিজেন নলটা খুলে দিতেই বিদ্যার বুকটা একবার কেঁপে উঠলো। আরাংশু মাকে এক কাঁধে আর অরণিকে অন্য হাতে নিয়ে সে সুড়ঙ্গ পথে দৌড়াতে শুরু করলো। পেছনে দাও দাও করে আগুন জ্বলছে। ল্যাবের ভেতরে রাখা কেমিক্যালগুলো ফেটে একটা নিরঙ্গের ধোঁয়া ছড়িয়ে পড়ছে চারিদিকে। সুড়ঙ্গের শেষ মাথায় পৌঁছাতেই এক জোরালো বিস্ফোরণে মাটির উপরে অংশটা কেঁপে উঠলো। আরেকশো ছিটকে পড়লো বাড়ির ঘাসের উপর। ধুলো ঝেড়ে উঠে দাঁড়িয়ে সে দেখলো সামনে একটা কালো রঙের স্পিডবোট জেডি ছেড়ে বেরিয়ে যাচ্ছে। নৌকার উপর দাঁড়িয়ে আসছে হাসান, আর তার পাশে বসে সেই নারী যাকে আরেকশো নিজের জীবনের ধ্রুবতারা ভেবেছিল, শ্রেয়সী বাতাসের দিকে তাকিয়ে হাত নাড়লো। তার ঠোঁটের নড়াচড়া দেখে আরেকশো বুঝতে পারলো সে কি বলছে, বিদায় ওরু। আরেকশো বাড়ির উপর হাঁটু কেটে বসে পড়লো। তার মা তার কোলের উপর মাথা রেখে ধুকছেন। আর উনি পাশে বসে আরেকশোর হাত ধরলো। আরেকশো আকাশের দিকে তাকিয়ে এক পৈশাচিক চিৎকার দিল। এই শহর থেকে সব দিয়েছে, কিন্তু আজ সে একই সাথে তার ভাই আর বিশ্বাস আর তার অতীতকে হারিয়ে নিঃস্ব। রাত 12টা শহরের উপকণ্ঠে এক পুরনো চার্চের ভেতর আরেংশু তার মাকে শুয়ে রেখেছে। চার্চের পাদ্রী আরেংশুর পুরনো পরিচিত, তিনি সুলতানা বেগমের সেবা করছেন। আরনি এক কোণে একটা বেঞ্চে ঘুমিয়ে পড়েছে। আরেংশু চার্চের যিশুর মূর্তির সামনে গিয়ে দাঁড়ালো। তার হাতে সেই মেমোরি কার্ডটা যা হাসান তাকে দিয়েছিল, সে কার্ডটা তার ফোনে লাগিয়ে বাকি ভিডিওটা দেখতে শুরু করলো। ভিডিওতে হাসানের কণ্ঠস্বর ভেসে এলো, আরেংশু তুমি ভাবছো অরণি আমার নাত নেই বলেই আমাকে মারতে চেয়েছিলাম? না, অরণি হলো তোমার বাবা সেই অবৈধ অস্ত্রের কারাবারের আসল চাবিকাঠি। তোমার বাবার হীরাগুলো কোনো লকারে নেই, এগুলো আছে অরণির শরীরের ভিতর। একটা ছোট সার্জারি করে তোমার বাবা হীরাগুলো আরণির পিঠের হাড়ের ভেতর ইনপ্লেট করেছিলেন যখন ও ছোটো ছিল। আর সেই হীরাগুলোই আমার চাই। আরেংশুর হাত থেকে ফোনটা পড়ে গেল। সে দ্রুত ঘুমন্ত আরণির কাছে গেল। আরণির পিঠে জামাটা একটু সরাতেই সে দেখতে পেলো তার মেরুদণ্ডের পাশে একটা হালকা সার্জিক্যাল দাগ। আরেংশুর বুকটা ফেটে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। নিজের বাবা এত বড় নরবশ ছিলেন যে একটা ছোট বাচ্চার শরীরকেও তিনি সিন্ধুক হিসেবে ব্যবহার করেছেন। ঠিক তখনই চার্চের দরজাটা সশব্দে খুলে গেল। ভিতরে ঢুকলো এক রক্তাক্ত অবয়ব। ল্যাঞ্চেতে লোকটা আরেংশুর সামনে এসে দাঁড়ালো। সে অর্ক। নদীর স্রোত অর্ককে মারতে পারেনি। তার সারা শরীর ফুলে গেছে, চোখের পটিটা রক্ত ভিজে একাকার। অর্ক তার পকেট থেকে একটা পিস্তল বের করে আরেংশুর দিকে তাক করলো। বড় ভাই, অনেক হয়েছে। হাসান আঙ্কেল আমাকে ধোঁকা দিয়েছেন, শ্রেয়সী আমাকে ব্যবহার করেছে, কিন্তু তুমি তো সবসময় মহান সেজে থাকতে। আজ আমি নিজের চোখে দেখতে চাই তুমি তোমার মেয়ের শরীর থেকে হীরাগুলো বের করে আমাকে দাও কিনা। অর্কের কণ্ঠস্বর মরণপণ্যান্ন মানুষের আত্মনাদের মতো। আরেংশু অর্কের দিকে শান্ত পেয়ে এগিয়ে গেল। সে পিস্তলের নলটা নিজের বুকের মাঝখানে ঠেকালো। মারবি অর্ক, মার আমাকে, আমি তো আগেই মরে গেছি, কিন্তু অরণির গায়ে যদি তুই হাত দিস তবে আমি কথা দিচ্ছি তোকে নরকেও আমি শান্তিতে থাকতে দেবো না। অর্ক কাঁপতে কাঁপতে হাসলো। ভালোবাসা বড় সস্তা জিনিস আরু ভাই। হাসান আঙ্কেল এখন এই চার্চের ভিতরে আসছেন, উনি জানেন তুমি এখানে, আর শ্রেয়সী মিলে তোমাকে আর আমাকে দুজনকে শেষ করে হীরা নিয়ে পালাবে। তার যে হীরাগুলো আমাকে দাও, আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করবো। আরেকশো অর্কের চোখের দিকে তাকালো। অর্কের চোখে এখন আর সেই প্রতিহিংসা নেই, আছে এক চরম আতঙ্ক। আরেকশো বুঝলো অর্ক আসলে হাসানের কাছ থেকে প্রাণ হয়ে পালাচ্ছে। হঠাৎ চার্চের বাইরে ভারী বোটের শব্দ শোনা গেল। হাসান তার লোক লস্কর নিয়ে চার্চ ঘিরে ফেলেছে। হাসানের পাশে দাঁড়িয়ে আছে শ্রেয়সী, তার পরনে এখন এক কালো লেদার জ্যাকেট, হাতে এক আধুনিক সব মেশিন গান। হাসান ভিতরে ঢুকলো। অর্ক, তুই বেঁচে আছিস দেখে খুব খুশি হলাম, এবার হীরাগুলো বের করে দে, নাহলে এই চার্জটা আমি এখনই উড়িয়ে দেবো। শ্রেয়সী আরেকশোর দিকে তাকিয়ে এক অদ্ভুত
চাহনি দিল, সেই চাহনিতে কি ছিল? ঘৃণা নাকি এখনো কোনো সুপ্ত কামনা? শ্রেয়সী ধীর পায়ে আরাংশুর কাছে এলো। আরু, তুমি বলেছিলে আমি তোমার শরীরের উপর বাজি ধরেছি, আজ দেখো আমি শুধু শরীরের উপর নয়, আমি তোমার ভাগ্যের উপর বাজি ধরেছি। এটাগুলো আমাকে দিয়ে দাও, আমি হাসানকে মেরে তোমাকে এই দেশ ছেড়ে পালাবো। আমাদের সেই বাসর হেরাগুলো আমাকে দিয়ে দাও, আমি হাসানকে মেরে তোমাকে নিয়ে এই দেশ ছেড়ে পালাবো। আমাদের সেই বাসরটা এখনও বাকি, মনে আছে? শ্রেয়সী আরাংশু চিবুকটা তার বন্ধুকে নল দিয়ে উঁচিয়ে ধরলো। আরাংশু শ্রেয়সীর চোখে চোখ রেখে বলল, বাসর তো হবেই শ্রেয়সী, তবে সেটা হবে এই চার্চের মাঝেতে আমাদের রক্তের আলপনায়। তুমি টাকা যাও, আমি তোমাকে টাকা দেবো না, আমি তোমাকে নরকের চাবি দেবো। আরাংশু হঠাৎ ওর হাত থেকে পিস্তলটা ছিনিয়ে নিয়ে হাসানের দিকে গুলি চালালো। হাসান দ্রুত এক ব্রেঞ্চের আড়ালে লুকালো। শুরু হলো চার্চের ভিতরে এক বিভীষিকাময় লড়াই। মোমবাতিগুলো নেমে গেল, অন্ধকারের মাঝে শুধু বুলেটের আলো দেখা যাচ্ছে। শ্রেয়সী অরণ্যের দিকে তেড়ে গেল। আরাংশু শ্রেয়সীকে বাধা দিতে গিয়ে তার কাঁধে একটা গুলি খেলো। যন্ত্রণায় আরাংশু মেঝেতে পড়ে গেল। শ্রেয়সী অরণ্যকে তুলে নিয়ে চার্চের আল্টারের উপর রাখলো। সে তার ছুরি বের করে আরণের পিঠে সেই দাগটা বরাবর কাটতে গেল। অরণি, তোমার ভেতর যা আছে তা আমাকে দাও, এগুলো দিয়ে আমি নতুন করে জীবন শুরু করবো। শ্রেয়সী উন্মাদের মতো হাসছে। ঠিক তখনই আরাংশুর মা সুলতানা বেগম, যিনি এতক্ষণ অবচন ছিলেন, তিনি এক অলৌকিক শক্তিতে উঠে দাঁড়ালেন। তিনি আল্টারের পাশে থাকা এক বড় কাঠের ক্রুশ নিয়ে শ্রেয়সীর মাথায় আঘাত করলেন। শ্রেয়সী ছিটকে পড়লো মেঝোতে। সুলতানা বেগম কাঁপতে কাঁপতে বললেন, আমার নগ্নের রক্তে যারা হাত দেবে তাদের আমি ইহুকালে বিচার করব। আরাংশু টোল্টে টোল্টে উঠে দাঁড়ালো। সে দেখলো অর্ক হাসানের এক লোককে জাপটে ধরে বোমা ফাটিয়ে দিয়েছে। এক বিকট শব্দে চার্চের আশেপাশে ধসে পড়লো। অর্ক তার পাপের প্রায়শ্চিত্ত করলো নিজের জীবন দিয়ে। ধোয়ার মাঝে হাসান পালানোর চেষ্টা করছিল, কিন্তু আরাংশু তাকে ধরে ফেললো। সে হাসানের কলার ধরে তাকে দেওয়ালে চেপে ধরলো। হাসান, তুমি আমার বাবাকে অপরাধী বানিয়েছিলে, আমার মাকে 20 বছর বন্দি রেখেছিলে, আর তোমার কোনো মুক্তি নেই। আরাংশু হাসানকে জানলার কাজ ভেঙে দিয়ে খাদে ফেলে দিল। হাসানের চিৎকার রাতের বাতাসে মিলিয়ে গেল। এখানে কি শেষ? না, আরাংশু দিয়ে গেল শ্রেয়সী এখনও বেঁচে আছে। সে রক্তাক্ত অবস্থায় হামাগুড়ি দিয়ে আরণের কাছে যাচ্ছে। আরাংশু শ্রেয়সীর সামনে গিয়ে দাঁড়ালো। তার হাতে সেই রক্ত ভেজে ছুরিটা। মারো আমায় অরু, মারো। শ্রেয়সী হাসতে হাসতে বলল, তুমি কি জানো অরণিকার সন্তান? ও হাসানেরও নয়, তোমারও নয়, ও রুহির সন্তান। আর রুহির সে প্রেমিক ছিল তোমার বাবা। আরাংশু, তোমার বাবা রুহিকে বিয়ে করতে চেয়েছিলেন, আর আমি সহ্য করতে পারিনি বলে রুহিকে মেরেছিলাম। অরণি তোমার আপন বোন। আরাংশু পাথর হয়ে গেল। এই পৃথিবীটা তার জন্য এক বিভীষিক গোলক দাদা। তার বাবা তার প্রেমিকার বোনকে ভালোবেসেছিলেন, আর অরণি তার বোন। আরাংশু শ্রেয়সীর দিকে তাকে এক করুণ দীর্ঘশ্বাস ফেললো। সে ছুরিটা ছুলে ফেলে দিল। তোমাকে আমি মারবো না শ্রেয়সী, তোমাকে আমি আজীবন সত্যি উদ্যোহন নিয়ে বেঁচে থাকার অভিশাপ দিলাম। আরণি আমার বোন হোক বা মেয়ে, ও আমার একমাত্র ভালোবাসা। আরাংশু অরণিকে তার মাকে নিয়ে চার্চের বাইরে এলো। পেছনে দাউ দাউ করে জ্বলছে সেই অভিশপ্ত চার্চ। শ্রেয়সী ভিতরে বসে চিৎকার করে কাঁদছে। পরের দিন সকালে আরাংশু এক নির্জন পাহাড়ের চুচুড়ে গিয়ে দাঁড়িয়েছিল। তার হাতে আরণের সেই সার্জারি রিপোর্ট। সে দেখলো রিপোর্টে লেখা আছে আরণির শরীরে কোনো হীরা নেই। ওর ছিল হাসনান তৈরি করা এক মস্ত বড় ধাপ্পা, যাতে আরাংশু আর অর্ক একে অপরকে মেরে ফেলে। আরণের পিঠের দাগটা ছিল একটা সাধারণ জন্মগত টিউমার অপসারণের দাগ। আরাংশু হাসলো। সে পকেট থেকে এক ব্যাগ আসলে হীরা বের করলো, যা হাসানের লঞ্চ থেকে চুপি চুপি সরিয়ে নিয়েছিল যখন সে নদীতে ঝাঁপ দিয়েছিল। হঠাৎ আরাংশু পেছনে এক পরিচিত সুগন্ধ পেল, নীলপদ্মের সুগন্ধ। আরাংশু পেছনে না ফিরে বলল, তিথি, তুমি এখনো আমার পিছু ছাড়লে না। তিথির সামনে এসে দাঁড়ালো, তার হাতে একটা রিভলভার। সে হাসলো, এটাগুলোকে আমি পাবো না ওরু, আমি তো হাসানেরই আসল পেটনা ছিলাম। সে ছিল সেফ একটা মোড়া। আরাংশু তিথির চোখের দিকে তাকিয়ে রইলো। এই খেলার কারোরই শেষ নেই। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ। পরবর্তী পার্ট শুনতে হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।